হিসাবের শ্রেণী বিভাগ কি? তুমি এখানে লেখো না ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, নগদান হিসাব, মূলধন হিসাব, উত্তোলন হিসাব। এই যে যত হিসাব আমরা লিখি অ্যাকাউন্টিং এর ভাষায় আমরা যত হিসাব লিখি এইটার শ্রেণী বিভাগ এটাকে কত ভাগে ভাগ করা হয় সেটা হলো মূল এখানে জানতে চাওয়া হয়েছে। তো আমরা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ফর্মে বা আধুনিক অ্যাকাউন্টিং ফর্মে জানি হিসাব হচ্ছে 5 প্রকার। হিসাব কত প্রকার? হিসাব 5 প্রকার। কি কি? নাম্বার 1 সম্পত্তি, নাম্বার 2 দায়, নাম্বার 3 আয়, নাম্বার 4 খরচ বা ব্যয়, এন্ড নাম্বার 5 মালিকানা সত্তা। নাম্বার 5 মালিকানা সত্তা। আমি আবারও বলি, তুমি এভাবে বলতে পারো সম্পদ, দায়, মালিকানা সত্তা, আয়, ব্যয় তুমি বলতে পারো। ঠিক আছে? যেভাবেই হোক হিসাব এই 5 ধরনের। এখন সম্পত্তি বাড়লে কি হয়? ডেবিট হয়। সম্পত্তি কমলে কি হয়? ক্রেডিট হয়। দায় বাড়লে কি হয়? দায় বাড়লে ক্রেডিট হয়। দায় কমলে কি হয়? দায় কমলে ডেবিট হয়। মালিকানা সত্তা। মালিকানা সত্তা বাড়লে কি হয়? ক্রেডিট হয়। মালিকানা সত্তা কমলে কি হয়? ডেবিট হয়। এবার আসো আয়ের ব্যাপার। আয় বাড়লে কি হয়? ক্রেডিট হয়। আয় কমলে কি হয়? ডেবিট হয়। এবার আসো খরচ। খরচ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। খরচ হ্রাস পেলে কি হয়? ক্রেডিট হয়। এই জিনিসগুলো জাস্ট জানা। এই হিসাব কত প্রকার? 5 প্রকার। সম্পত্তি, দায়, মালিকানা সত্তা, আয়, ব্যয়। এটা বৃদ্ধি পেলে কি হয়? এটা হ্রাস পেলে কি হয়? এতটুকু জানবো, দেন জানবো তোমাকে কোশ্চেন করতে পারে নিচের কোনটি সম্পত্তি? তো 4টা অপশনের মধ্যে তুমি খুঁজে বের করবে কোনটা তোমার সম্পত্তি মনে হয়। কোশ্চেন করতে পারে নিচের কোনটি দায়? প্রশ্ন করতে পারে নিচের কোনটি আয়? প্রশ্ন করতে পারে নিচের কোনটি ব্যয়? তার মানে এই ছোট জিনিসগুলো বাচ্চাদের জিনিসগুলো তুমি বুঝো কিনা এরকম টেস্টিংও তোমাকে করতে পারে। তো এইটা বোঝানোর জন্য দেখো আমি কিছু টেকনিক ইউজ করছি প্রথম দুইটার ক্ষেত্রে বেসিক্যালি সেটা হচ্ছে সম্পত্তির ক্ষেত্রে। কি টেকনিক ইউজ করেছি? নরমালি আমরা জানি নগদ, ব্যাংক জমা, আসবাবপত্র, দালান কোঠা এই সব সম্পত্তি। কিন্তু আমাদের যেখানে প্রবলেম হতে পারে সেই জিনিসগুলো আমি একটু এক্সপ্লেইন করেছি এখানে আমার ভাষায়। আমি বলেছি প্রাপ্য প্লাস কোনো কিছু। মানে প্রাপ্য প্লাস কোনো কিছু বলতে আমি বুঝিয়েছি যে প্রাপ্য লেখা আছে, প্রাপ্য লেখা আছে এরপরে তুমি যাই লিখবা এই প্রাপ্যর পরে তুমি যাই লিখবা ওইটাই তোমার সম্পত্তি। আমি লিখতে পারি যে প্রাপ্যর পর আমি হিসাব কথাটা লিখলাম তাহলে হইলো কি প্রাপ্য হিসাব মানে সম্পত্তি দেনা দেন। আচ্ছা তুমি বললা কি আমি এটা লিখব না আমি আমার মতো করে লিখব। আপনি কইলেন কেন যে প্রাপ্যর পরে যা লিখবো সবই সম্পত্তি? আমি লিখলাম প্রাপ্য প্লাস জিএফ এটা সম্পত্তি। প্রাপ্য জিএফ হচ্ছে সম্পত্তি। ঠিক আছে? মানে একটা জিএফ তোমার প্রাপ্য হয়েছে কিন্তু তুমি এখনো পাও নাই এটা সম্পত্তি। কেমন সম্পত্তি? চলতি সম্পত্তি। আচ্ছা এরপরে তোমার প্রাপ্যর পরে তুমি যা লিখবা এটাই সম্পত্তি। এটা যদি বিএফও হয় তাও সম্পত্তি। হ্যাঁ প্রাপ্য যা হবে সবই সম্পত্তি। নেক্সট আমি বলেছি অগ্রিম প্লাস খরচ। অগ্রিম এরপর যদি কোনো খরচের হিসাব বসাও তাহলেও সেটা সম্পত্তি। অগ্রিম অগ্রিম হ্যাঁ এই অগ্রিমের সমর্থক শব্দ আছে অগ্র প্রদত্ত। অগ্র প্রদত্ত এটা হচ্ছে অগ্রিমের সমর্থক শব্দ। তো কি জানতে হবে? অগ্রিম বা অগ্র প্রদত্ত এরপরে যদি কোনো খরচের নাম বসাও এরপরে যদি কোনো খরচের নাম বসাও সেটা সম্পত্তি। এখন তুমি বলো এখানে যদি খরচের মধ্যে আমরা নাম বসাই একটা খরচের নাম বসাইলাম কি বেতন। অগ্রিম বেতন এটা সম্পত্তি। আমি যদি বসাই একটা খরচের নাম ভাড়া অগ্রিম ভাড়া এটা সম্পত্তি। আমি যদি খরচে এখানে বসাই বীমা অগ্রিম বীমা এটা হচ্ছে সম্পত্তি। তার মানে তুমি জানলা যে অগ্রিমের পরে আমি যদি কোনো খরচের নাম লিখি সেটা টার্ন ইনটু অ্যাসেট সেটা সম্পত্তি হয়ে যাবে। দেন আমি আরো এখানে তোমাদেরকে দিয়ে দিয়েছি যে বকেয়া আয়। এখানে কি বলেছি যে বকেয়া আয় মানে বকেয়া লেখা তারপরে যদি কোনো আয় বসাও সেটাও সম্পত্তি। বকেয়া হ্যাঁ এটা তার সমর্থক শব্দ আছে যেমন তুমি বলতে পারো অনাদায়ী। এরপরে একটা আয়ের নাম বসাবা
এরপরে যদি আয়ের নাম বসাও তাহলে সেটা আয় থাকবে না, সেটা হয়ে যাবে সম্পত্তি। যেমন আমি এখানে বসাইলাম বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ। নরমালি বিনিয়োগের সুদ কি আয়, বাট আমি যদি বলি বকেয়া বিনিয়োগের বা অনাদায়ী বিনিয়োগের সুদ তাহলে এটা হয়ে যাবে সম্পত্তি। হ্যাঁ? এরকম তুমি যত ধরনের আয় বসাবা সেটা সম্পত্তি হয়ে যাবে। যেমন আমি বসাইলাম শিক্ষানবিশ স্যালামি। শিক্ষানবিশ স্যালামি। অনাদায়ী শিক্ষানবিশ স্যালামি। এটাও একটা সম্পত্তি। তার মানে হচ্ছে তুমি এখানে যত আয় বসাবা সবই হয়ে যাবে কি সম্পত্তি। তাহলে আমরা শিখলাম প্রাপ্যর পরে কোনো কিছু লিখলে সেটা সম্পত্তি, অগ্রিম লেখার পরে কোনো খরচের নাম লিখলে, অগ্রিম লেখার পরে খরচের নাম লিখলে সম্পত্তি। দেন আমরা আরো কি জানলাম যে বকেয়া বা অনাদায়ের পরে কোনো আয়ের নাম যদি দেই তাহলে সেটাও হচ্ছে কি সম্পত্তি। এরকম এক্সাম্পল দিচ্ছি বিনিয়োগ, সুনাম, ফ্র্যাঞ্চাইজ, হ্যাঁ এগুলো সবই সম্পত্তি। ঠিক আছে? এরপরে দায়। দায়ের মতো একই কিছু টেকনিক ইউজ করেছি। হ্যাঁ, যেমন সম্পত্তির বেলায় ইউজ করেছিলাম প্রাপ্য প্লাস কোনো কিছু, দায়ের বেলায় বলেছি প্রদেয় প্লাস কোনো কিছু। প্রদেয় প্লাস কোনো কিছু থাকলে সেটা দায়। সম্পত্তির বেলায় বলেছিলাম অগ্রিমের পরে খরচ এর কোনো নাম লিখলে সেটা হয়ে যাবে সম্পত্তি। আর দায়ের বেলায় বলেছি অগ্রিমের পরে যদি আয় নামক কিছু বসাও সেটা হয়ে যাবে দায়। দেন সম্পত্তিতে বলেছিলাম বকেয়া লেখার পরে বা অনাদায়ী লেখার পরে যদি কোনো আয়ের নাম বসাও সেটা হয়ে যাবে সম্পত্তি। আর এখানে বলেছি বকেয়া লেখার পরে যদি তুমি কোনো খরচের নাম লেখো সেটা হয়ে যাবে কি দায়। তো এই জিনিসগুলো স্যার একটু পড়া। দেন ৩ নম্বর আছে কি মালিকানা সত্ত্ব। তো মালিকানা সত্ত্ব বললে তোমরা বেসিক্যালি মূলধনকে বুঝো। এখন যেহেতু ভার্সিটি ভর্তি পরীক্ষা দিবা, এখন শুধু মূলধনটাকেই মালিকানা সত্ত্ব বুঝলে হবে না। তোমার জানতে হবে মালিকানা সত্ত্ব শুধু মূলধন ছাড়াও আরো অনেক কিছু আছে যেগুলোকে মালিকানা সত্ত্বের অংশ বলা হয়। যেগুলো হচ্ছে মালিকানা সত্ত্বের অংশ। কি কি এখানে লিখে দিচ্ছি দেখো। সাধারণ সঞ্চিতি তহবিল, মূলধন সঞ্চিতি, জমাকৃত মুনাফা, শেয়ার প্রিমিয়াম। এই শেয়ার প্রিমিয়াম মানে শেয়ার অধিহার। শেয়ার প্রিমিয়াম মানে শেয়ার অধিহার। হ্যাঁ, তাহলে এইগুলো হচ্ছে কি মালিকানা সত্ত্বের অংশ। এগুলো সৃষ্টি হইলে মালিকানা সত্ত্বা বৃদ্ধি পাবে। এগুলো সৃষ্টি হলে মালিকানা সত্ত্বা বৃদ্ধি পাবে। অনেকেই ভুলভাল করে ফেলো। যেমন কোশ্চেন আসলো যে শেয়ার অধিকার কি, তুমি অ্যানসার করে দিলা দায়, তাহলে তো হইল না। শেয়ার প্রিমিয়াম হচ্ছে মালিকানা সত্ত্বা, কারণ শেয়ার প্রিমিয়াম হচ্ছে মালিকানা সত্ত্বের অংশ। একটা কোম্পানি তার শেয়ারের ফেস ভ্যালু 10 টাকা, সে 12 টাকায় সেল করতেছে। এই পুরোটাই তারা তো শেয়ার ক্যাপিটাল কালেকশন করতেছে। তার 10 টাকা শেয়ার 12 টাকায় সেল করতেছে। 10 টাকা তার অ্যাকচুয়াল ক্যাপিটাল হচ্ছে আর 2 টাকা তার এক্সট্রা আসতেছে। সেই এক্সট্রাটাকে সে ক্যাপিটালের সাথে যোগ না করে আলাদাভাবে লিখতেছে কি শেয়ার অধিহার। তার মানে শেয়ার অধিহার হচ্ছে মালিকানা সত্ত্বার অংশ। তাহলে এই জিনিসগুলো তুমি একটু এখান থেকে দেখে নিবা। আর আয় বা খরচ নরমালি এগুলো তোমরা জানো, এগুলো আর তেমন কিছু বললাম না। তারপর আমরা জানি যে ডেবিট বলতে আসলে কি কি বোঝায়। একদম বাচ্চাদের জিনিস। সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট হয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, উত্তোলনকে আমরা ডেবিট বলি। হ্যাঁ, আয় হ্রাস পেলে ডেবিট হয়, দায় হ্রাস পেলে ডেবিট হয়। এরকম ক্রেডিট বলতে কি বোঝায় দেখবা, দুইটা বক্স দিয়ে দিয়েছি, পড়ে ফেলবা। দেন টপিকসটা হচ্ছে আধুনিক পদ্ধতির হিসাব ব্যবস্থায় হিসাবের স্বাভাবিক যে নিয়ম। আধুনিক যে পদ্ধতি, আমরা আধুনিক পদ্ধতি জানছি একটু আগে বললাম 5টা আধুনিক পদ্ধতির হিসাব নিকাশ, 5টা সম্পত্তি, দায়, মালিকানা সত্ত্বা, আয়, ব্যয়। এই হিসাব ব্যবস্থায় যে আমরা যে ব্যালেন্স বের করি, তোমরা করো না তোমাদের বাসাতে খতিয়ান করে ব্যালেন্স বের করো না, সেই যে জের বা ব্যালেন্স বের হয়, সেই জের বা ব্যালেন্সের কোনগুলা স্বাভাবিক যে ডেবিট হয় আর কোনগুলা স্বাভাবিক যে ক্রেডিট হয়। তো বেসিক্যালি তুমি জানো, আমি জানি, সবাই জানে যে সম্পত্তির ক্ষেত্রে স্বাভাবিক যে ডেবিট হয়। হ্যাঁ, তারপর হচ্ছে ক্ষতি হইলে তার জের হয় ডেবিট। ব্যয় বা খরচ, হ্যাঁ, উত্তোলন, লভ্যাংশ প্রদান, উত্তোলন, এগুলো স্বাভাবিকভাবে কি হয় ডেবিট। তুমি লেখো না উত্তোলন হিসাব ডেবিট, ঠিক তুমি লভ্যাংশ প্রদানকেও ডেবিট হিসেবে কাউন্ট করো। তো এগুলো স্বাভাবিক যে ডেবিট। আর কোনগুলো স্বাভাবিক জের ক্রেডিট হয়, মূলধন বা মালিকানা সত্ত্বা। এবং মালিকানা সত্ত্বাকে ব্যবসায়ের আন্তঃদায় বলা হয়।
মালিকানা সত্তাকে ব্যবসায়ের আন্তঃদায় বলা হয়। এটা হচ্ছে হিসাব সমীকরণের চ্যাপ্টার, আমি ডিটেইলস পড়বো। এখানে জাস্ট এতটুকু জেনে রাখো যে মূলধন বা মালিকানা সত্তা এটা ব্যবসার আন্তঃদায়। আচ্ছা, এরপর হচ্ছে দায়, এটারও স্বাভাবিক যে ক্রেডিট হয় এবং দায়ের পরে দায়টাকে নরমালি দায়টা বলতে আমরা এটাকে বুঝি বহির্দায়। হ্যাঁ, এখানে একটা ব্র্যাকেট হবে, ব্র্যাকেটের পরে আসলে কমাটা হবে। তো ব্র্যাকেটটা দেওয়া হয় না, বহির্দায় লেখা তারপরে একটা ব্র্যাকেট হবে। হ্যাঁ, ব্র্যাকেটের পরে কমাটা হয়। দায় ব্র্যাকেটে লিখে দিছি বহির্দায়। দায় বলতে বেসিক্যালি আন্তঃদায়কে বোঝায় না, দায় বলতে বেসিক্যালি বহির্দায়কে বোঝায়, যেমন পাওনাদার, হ্যাঁ, ব্যাংক ঋণ, ব্যাংক জমাতিরিক্ত, এগুলোকে বোঝায় বহির্দায়। হ্যাঁ, তারপর হচ্ছে বেসিক্যালি আয়, রাজস্ব, মুনাফা, জমাকৃত মুনাফা বা রক্ষিত আয়, এগুলো স্বাভাবিক যে হয় ক্রেডিট। তার মানে দেখলাম কিছু হিসাবের স্বাভাবিক যে ডেবিট, আবার কিছু হিসাবের স্বাভাবিক যে ক্রেডিট। আর হচ্ছে হিসাবের যে ডেবিট ক্রেডিট ছাড়াও আর কিছু হতে পারে কিনা? হ্যাঁ, পারে। হিসাবের যে ডেবিট ক্রেডিট ছাড়াও হতে পারে সেটা হচ্ছে শূন্য জের হতে পারে। আমি আবারও বলি, হিসাবের যে ডেবিট ক্রেডিট ছাড়াও আরেকটা জের হতে পারে সেটা হচ্ছে শূন্য জের। যেমন ধরো পাওনাদার এর স্বাভাবিক জের হবে ডেবিট, না ক্রেডিট। পাওনাদারের স্বাভাবিক জের হবে কি ক্রেডিট। এখন পাওনাদার তোমার কাছে ৫০০০ টাকা পায়, তুমি কি করলা? পাওনাদারকে ৫০০০ টাকা পরিশোধ করে দিলা। এখন পাওনাদারের জের কত? পাওনাদারের জের হচ্ছে শূন্য। তার মানে এখানে বলতে চাচ্ছি যে হিসাবের কত ধরনের জের হতে পারে। হিসাবের জের ডেবিট হতে পারে, হিসাবের জের ক্রেডিট হতে পারে, হিসাবের জের শূন্য হতে পারে। এর বাইরে আর কোনো জের হতে পারে না। হিসাবের জের ডেবিট হতে পারে, হিসাবের জের ক্রেডিট হতে পারে এবং হিসাবের জের শূন্য হতে পারে। এর বাইরে হতে পারে না। লাস্ট ইয়ারে এই কোশ্চেনটা এসেছিল যে হিসাবের জের হতে পারে। হ্যাঁ, অপশনে ছিল ডেবিট জের হতে পারে, অপশনে ছিল ক্রেডিট জের হতে পারে, আর একটা অপশনে ছিল ডেবিট ও ক্রেডিট উভয় জের হতে পারে, আর একটা অপশনে ছিল ডেবিট, ক্রেডিট ও শূন্য জের হতে পারে। তো ম্যাক্সিমামই দেখো যারা পরীক্ষার্থী ছিল বিভিন্ন জায়গা থেকে এসেছে তারা ম্যাক্সিমামই অ্যানসার করছে হিসাবের জের হতে পারে ডেবিট এবং ক্রেডিট। তারা শূন্য জের যে হতে পারে অনেকে এটা বুঝতেই পারে না। বাট আমরা এখন জানলাম যে হিসাবের জের শুধু ডেবিট আর ক্রেডিট হয় না, হিসাবের জের কি হয়? শূন্য জেরও হয়। ঠিক আছে? তুমি নগদ টাকা পেয়েছো, এখন যত টাকা পেয়েছো তত টাকাই যদি আবার পরিশোধ করো বিভিন্ন খরচ পাশে, তাহলে নগদের জের কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তাহলে আমরা জানলাম যে হিসাবের জের তিন ধরনের হতে পারে, ডেবিট জের হতে পারে, ক্রেডিট জের হতে পারে, শূন্য জের হতে পারে। এতটুকু পর্যন্ত কারো সমস্যা থাকলে বলো। ভাইয়া শূন্য জেরের কনসেপ্টটা আরেকবার যদি একটু বলতেন ছোট করে। আচ্ছা, ছোট করে বললাম শূন্য জেরের কনসেপ্ট।